তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না, দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর। জামায়াতকে নিষিদ্ধের 3 দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার, মন্তব্য জামায়াত আমিরের। জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা। জাতীয় ভিডিও কনফারেন্সিং প্রকল্পের 23% ব্যয়ে অনিয়ম। 2027 ওয়ানডে বিশ্বকাপের 12 ভেন্যু ঘোষণা আইসিসির। বাংলাদেশে ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ ভারতের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না। আজ সিলেটের কোম্পানিগঞ্জে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের অর্থনৈতিক স্থবিরতা, বিদ্যুৎ গ্যাস সংকট এবং কূটনৈতিক ব্যর্থতা সরকারের অক্ষমতার প্রমাণ। তিনি আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে অনিয়ম হয়েছে এবং জনগণের সংস্কারের রায় উপেক্ষা করা হলে বিএনপিকেও আন্দোলনের মুখে পড়তে হবে। আওয়ামী লীগ আমলের বিচার প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন পাটোয়ারী তারেক রহমানকে কটাক্ষ করে বলেন, দেশের রাজনীতিতে অপসংস্কৃতি তৈরি হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে মানুষ ভয়ের মধ্যে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দাবি করেছেন, 2024 সালের 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করার মাত্র 3 দিনের মাথায় গণ আন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আজ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল অন্যায়। সিদ্ধান্ত কার্যকরের পর দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণের কারণেই সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি বলে দাবি করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, দমন পীড়ন, নির্যাতন ও বল প্রয়োগ করে জনগণের আন্দোলন দমন করা যায় না। দীর্ঘদিন জনগণের ওপর অন্যায় অবিচার চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন জাতীয় ভিডিও কনফারেন্সিং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রায় 23% ব্যয় নিয়ে আপত্তি তুলেছে অডিট কর্তৃপক্ষ। প্রায় 59 কোটি 96 লাখ টাকার এই প্রকল্পে 13 কোটি 86 লাখ টাকার ব্যয়ের বিষয়ে মোট 9টি অডিট আপত্তি উঠেছে। ঢাকা মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অডিট প্রতিবেদনে ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম, অনুমোদনের চেয়ে বেশি দামে পণ্য ক্রয়, কর কর্তনের ত্রুটি, সেবা গ্রহণে যথাযথ প্রমাণ ছাড়াই বিল পরিশোধ, স্যাটেলাইট ভ্যান রক্ষণাবেক্ষণ ব্যয় এবং সম্পদ ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগ তুলে ধরা হয়েছে। এদিকে প্রকল্প কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ আপত্তির জবাবে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে এবং কিছু আপত্তি ইতোমধ্যে নিষ্পত্তিও হয়েছে। তবে বাকি বিষয়গুলো এখনো অডিট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের প্রায় সবই সরকার গ্রহণ করেছে। বাকি সংস্কারগুলো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে। আজ ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এনসিপির দায়ের করা মামলার বিষয়ে যথাযথ তদন্ত হবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিচারকদের জামিনের সিদ্ধান্ত নিয়ে সরকারের সমালোচনা করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, আদালত স্বাধীনভাবে আইন ও নথিপত্র বিবেচনা করে সিদ্ধান্ত দেন এবং সরকার বিচার বিভাগের ওপর কোনো প্রভাব বিস্তার করে না। যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026। আজ বিকেলে বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে পানিসারা ইউনিয়ন একাদশকে 2-1 গোলে হারিয়েছে হাজিরবাগ ইউনিয়ন একাদশ। ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলাটি দেখতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবল প্রেমী দর্শক। টানটান উত্তেজনার ম্যাচে হাজিরবাগ ইউনিয়ন একাদশের হয়ে জিতু ও আবু সাইদ গোল করেন। খেলা শেষে রেফারি ইকরামুল্লাহ ইকু হাজিরবাগ ইউনিয়ন একাদশ বিজয়ী ঘোষণা করেন। টুর্নামেন্টে 11টি ইউনিয়ন সহ মোট 12টি দল অংশ নিচ্ছে। আগামী শুক্রবার একই মাঠে নির্বাসখোলা ইউনিয়ন একাদশ ও শঙ্করপুর ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে।
জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আজ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরে এই আয়োজনে দিনটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য আলোচনা হয়। জেলা কমিটির পাশাপাশি সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ এতে অংশ নেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্র কোনো মামলায় হেরে গেলেও যদি একজন নাগরিক ন্যায় বিচার পান সেটি সবচেয়ে বড় স্বস্তির বিষয়। শুক্রবার ঝিনাইদহের কোটচাঁদপুরে এক সুধী সমাবেশে তিনি বলেন, আইনের শাসনের মূল লক্ষ্য নাগরিকের অধিকার রক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করা। রাষ্ট্র বা ব্যক্তিকে জিতলেও তার চেয়ে সঠিক বিচার প্রতিষ্ঠায় বেশি গুরুত্বপূর্ণ। পরে তিনি কোটচাঁদপুরের সিরুমিয়া ও কামরুন্নাহার স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। গানের সুর, নৃত্য আর কবিতার আবহে বর্ষার গান উদযাপন করেছে সুরবিতান সঙ্গীত একাডেমি। বর্ষার চিরন্তন রূপ, জীবন প্রকৃতি আর বাঙালি সংস্কৃতিতে এর গভীর প্রভাবকে তুলে ধরতেই প্রতিবারের মতো এবারও বর্ণিল আয়োজনে এই উৎসবের আয়োজন করে সংগঠনটি। জেলা শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যায় বসে উৎসব আসর। সংগঠনের সদস্য শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিবৃন্দ বর্ণিল এই আয়োজন উপভোগ করেন। খেলার সংবাদ। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের 12টি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 24 বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টের 8টি ভেন্যু থাকবে দক্ষিণ আফ্রিকায়, 3টি জিম্বাবুয়েতে এবং 1টি নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে। এবার বিশ্বকাপে মোট 57টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া টুর্নামেন্টে নতুন প্রতিযোগিতা কাঠামো চালু করা হয়েছে, যেখানে মূল পর্বের আগে বাছাই পর্ব, এরপর গ্রুপ পর্ব, সুপার 7, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশে ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। কমিটির মতে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম সীমিত থাকায় দুই দেশের জনগণের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে। একই সঙ্গে ভিসা নীতি পর্যালোচনা, অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনসুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলারও সুপারিশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের 5টি ভিসা কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় 1500টি ভিসা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রায় 80% চিকিৎসা ভিসা। এছাড়াও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ভিসার সংখ্যা ও ভিসা কেন্দ্র বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।